আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। আজ থেকে চালু হলো রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। তবে এই পেনশন স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক ফেডারেশন জানায়, সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আন্দোলনের ফলে দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সাকিবুর রহমানের রিপোর্ট। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে ক্লাস পরীক্ষা না নিয়ে সকাল থেকে আন্দোলনে নামেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনে করেন, বিশ্ববিদ্যালয়কে দমনের চেষ্টায় এই প্রত্যয় স্কিম চালু করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই নয়। এর দায় নিতে হবে ওই অর্থ মন্ত্রণালয়ের সাথে যারা দুর্বিসন্ধিমূলকভাবে আমাদেরকে আজকে রাজপথে নামিয়ে আনছেন, তাদেরকে নিতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি জানান, আলোচনায় না বসা পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। এর মধ্যে যদি কোনো ধরনের কিছু কথা বলতে হয় বা কোনো সংশোধন বিশোধন করতে হয়, আমাদের ফেডারেশন আছে। আমার ফেডারেশনের মাধ্যমে আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা করব। তবে সরকার থেকে আমরা কোনো আশ্বাস না পেলে, সরকার থেকে কোনো আলাপ আলোচনা না হলে আমাদের আন্দোলন, চলমান আন্দোলন যেভাবে আছে সেভাবে চলবে। শিক্ষক আন্দোলনে স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির পর ক্লাস শুরু হবার কথা থাকলেও তা হয়নি। নতুন বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণও বাতিল হয়ে যায়। এক সপ্তাহ 10 দিন চললে নিশ্চয়ই সেটা মেকআপ করা পসিবল, বাট তার বেশি সময় চললে সেটার জন্য আমরা তো অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হব। ডিসিশনটা আগে জানাতো তাহলে হয়তো দেখা গেছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা হয়তো এখন আসতো না। আমার বাসা সাতক্ষীরা, আমি অর্ধেক রাস্তা পর্যন্ত আসছি, তখন শুনলাম যে ক্লাস স্থগিত। ক্লাস তো হওয়ার কথা ছিল, কিন্তু এসে দেখতেছি আন্দোলন চলতেছে। ক্লাস কবে শুরু হবে কিছু জানি না। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলো সমাধান করা হোক এবং আমরা যাতে এক্সাম দিতে পারি। প্রথম বর্ষের ক্লাসের রুটিন দেওয়া হয়েছিল 1 তারিখ থেকে, এবং তাদের ওরিয়েন্টেশনের কথা বলা হয়েছে। তো তারা নতুন ক্যাম্পাসে এসে তারাও এক ধরনের অনিশ্চয়তায় ভুগছে। একই অবস্থা দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেন। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত নির্দেশকে বৈষম্যমূলক দাবি করে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে কয়দিন আন্দোলনের কারণে ক্লাস বন্ধ থাকবে, দাবি মানলে অতিরিক্ত ক্লাস নিয়ে সে ক্ষতি পোষণ হবে বলে জানান শিক্ষক নেতারা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না জানিয়ে দুর্নীতির সংবাদ যাচাই বাছাই করে প্রচারের অনুরোধ জানান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম। এদিকে দুর্নীতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী সরকারি চাকুরিদের সম্পদের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। দেখুন অধরা ইয়াসমিনের রিপোর্ট। দুর্নীতির বিস্তার এখন প্রশাসন থেকে আইন শৃঙ্খলা বাহিনী সবখানে। গণমাধ্যমে প্রচারের পর সামনে আসে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অঢেল সম্পদের তথ্য। সম্পদের ব্যাখ্যা দিতে দুদফা সময় দিলেও তাদের দেখা মেলেনি। অভিযোগ উঠলে রাজশাহী সারদা পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সম্প্রতি কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর প্রতিবাদ জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার হলি আর্টিজান হামলার 8 বছরে শ্রদ্ধা জানাতে এসে যার ব্যাখ্যা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যাননি। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি। ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি।
এদিকে দুর্নীতি রোধে আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করছেন তাদের সম্পদের হিসাব বিবরণী যেন নেওয়া হয় এবং সেগুলো যেন প্রকাশ করা হয় সেই নির্দেশনা চেয়ে আমরা সেই মামলাটি দায়ের করেছি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে গভর্নমেন্টের কিছু হাই অফিসিয়ালসদের বিপুল পরিমাণে সম্পত্তির খবর প্রকাশিত হয়েছে। তো গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এন্ট্রি লেভেলের অফিসার তিনি কিভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেন। বাংলাদেশে বড় ধরনের দুর্নীতি ঠেকাতে সরকারি চাকুরেদের প্রতি বছর সম্পদের হিসাব নেওয়া ও তা নিয়মিত হালনাগাদ করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত তাহলে আজকে এই বেনজির, মতিউর, ফয়সাল এদের জন্ম হয় কিভাবে? অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। আমেরিকান ব্রাহ্মা জাতের নিষিদ্ধ গরু রাখায় সাদিক এগ্রোর সাভার খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। 2021 সালে কাস্টমস ফাঁকি দিয়ে জব্দ হওয়া 18টি ব্রাহ্মা গরু কিভাবে সাদিক এগ্রোতে গেল তা জানতেই এই অভিযান। 7টি ব্রাহ্মা জাতের গরু ও আলোচিত সেই 15 লাখ টাকা মূল্যের ছাগলটি সন্ধান পায়। এছাড়া 10টি উট ও 2টি ঘোড়া সহ বিভিন্ন প্রজাতির প্রায় 250 গরু রয়েছে সাভারের সাদিক এগ্রোতে। এ সময় আরও জব্দ করা হয় দাপ্তরিক কাজে ব্যবহৃত 3টি খাতা। বিস্তারিত সুফিয়ান ফারাবি ও সাভার প্রতিনিধির সহযোগিতায় তানজিনা তাসনিমের রিপোর্ট। 15 লাখ টাকায় বিরল প্রজাতির ছাগল যেন কাল হয়ে গেল সাদিক এগ্রোর। এরপর একে একে বেরিয়ে আসে থলের বিড়াল। অভিযোগ আসে সাদিক এগ্রোতে বিক্রি হওয়া ব্রাহ্মা জাতের আমেরিকান গরু বাংলাদেশে নিষিদ্ধ থাকলেও প্রকাশ্যেই কেনাবেচার হাট বসিয়েছিল এই এগ্রোর মালিক। এমন অভিযোগে আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। সাভারে সাদিক এগ্রোতে অভিযানে জব্দ হয় গুরুত্বপূর্ণ কিছু নথি। এবারের হাটে একটি গরু কোটি টাকায় বিক্রি করলেও নথিতে দেখা যায় বিক্রয় মূল্য মাত্র 30 লাখ টাকা। 2021 সালে 18টি ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে এনে তোলপাড় সৃষ্টি করেন ইমরান। আমদানি নিষিদ্ধ থাকায় ব্রাহ্মা জাতের গরু বাজেয়াপ্ত করে ঢাকা কাস্টমস। পরে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে চলে যায় সেই গরু। তবে রহস্যজনকভাবে আবার সেই গরু চলে যায় ইমরানের সাদিক এগ্রোতে। সুলভ মূল্যে বিক্রয়ের জন্য মাংস বিক্রয়ের জন্য একটা এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কিভাবে এগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। মাংস বিক্রির সত্ত্বে ব্রাহ্মা জাতের গরুগুলোকে কৌশলে নিলামে তুলে নিয়ে যায় সাদিক এগ্রোতে। মাংস ঈদ উল ফিতরের সময় সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও কোটি কোটি দাম হাঁকিয়ে বিক্রি হচ্ছিল ব্রাহ্মা জাতের এই গরুগুলো। ওনাদের 4টা ফার্মের তথ্য পেলাম এখান থেকেই। আমরা জানতাম তো 2টা, এখন দেখছি 4টা হয়ে গেছে। পরিচালনাকালে 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে। ব্রহ্মা জাতের গরু উৎপাদন আমদানি দুটোই নিষিদ্ধ। অবৈধভাবে আনা ব্রাহ্মা গরুগুলো ছিল প্রযোজন অনুপযোগী। ফলে নিয়ম অনুসরণ করে এসব গরু হস্তান্তর করা হয় খামারিদের সংগঠনের কাছে। তবে এসব গরু কিভাবে ইমরানের ফার্মে গিয়ে পৌঁছালো সে বিষয়ে তদন্ত করবে বলে জানায় দুদক। তানজিনা তাসনিম, RTV। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দেশটির সঙ্গে ট্রেন চলাচল নিয়ে একপেশে কোনো স্মারক সই হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে ট্রেন যাবে না, ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রেনও নেপাল ও ভুটান যাবে। বিস্তারিত দেখুন খান আলমিনের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। জনসমক্ষে এসবের কিছু প্রকাশ না করায় সরকার বিএনপির সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে ট্রেন চলাচল ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এবার সমঝোতা স্মারকের কিছুটা প্রকাশ্যে আনলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ নিয়ে অসত্য ও ডাহা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। কল্পিত কাহিনী বানিয়ে গোটা জাতিকে উস্কানি দিচ্ছে দলটি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে
জিওপলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনিশনস অ্যান্ড এক্সক্লুসিভ। ট্রেন চলাচল নিয়ে প্রতিমন্ত্রী জানান, শুধু বাংলাদেশের ওপর দিয়ে ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তের ট্রেন যাবে না, ভারত হয়ে বাংলাদেশের ট্রেনও নেপাল ও ভুটান যাবে। অথচ গণমাধ্যম বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্রচার করছে না বলে অভিযোগ তার। আমাদের 10টা অ্যাচিভমেন্ট আছে, 2টো হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে। বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তোলেনি, আগামী দিনও তুলবে না। ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, কানেক্টিভিটির জন্য হাব হতে পারে বাংলাদেশ, শুধু যে প্রতিবেশী দেশ লাভবান হবে এমন চিন্তা বাদ দিতে হবে। ভারতের সঙ্গে সমঝোতায় সবাই লাভবান হবে, দেশটির সঙ্গে একপেশে কোনো সমঝোতা হয়নি বলেও দাবি করেন তিনি। তাহলে কি আপনি বলবেন? খান আলামিন, আরটিভি, ঢাকা। বিএনপির নয়, দেশ নিয়ে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। ভারতীয় সফরে প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে, এমন মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত আইনজীবী ফোরামের শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ভারতে সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। হলি আর্টিজান হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় আন্তর্জাতিক ও জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু জঙ্গিবাদের নাম করে বিরোধী নেতাকর্মীদের হয়রানি করেছে সরকার। এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই, সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। তিস্তার পানি বন্টনের মূল প্রতিবন্ধকতা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মমতার জন্য তিস্তার সমাধান হয়নি। বিএনপির ওপরে ভারত বিরোধিতা করলেও গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে 2001 সালে ক্ষমতায় এসেছিল বলে জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বাংলাদেশ আওয়ামী লীগে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভা। তেজগাঁও ঢাকা জেলা কার্যালয়ের সামনে আয়োজিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা অংশ নেন। এর আগে সভা ঘিরে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পুরো তেজগাঁও এলাকা। ওবায়দুল কাদের বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসতে বিএনপি সবসময় ষড়যন্ত্র করে। ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতা এসেছে। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি প্রধান সমস্যা বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যদি মমতা না বলে তাকে রাজি করাতে হবে। তিনি এতদিন না বলে আসে, তাকে হাঁ করাতে হবে। তা না হলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করে না যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে, এই সুযোগ নেই। বিএনপি নেতারা একে অপরকে সরকারের এজেন্ট সন্দেহ করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের ভুয়া আন্দোলন কোনো কাজে আসবে না। বিএনপির আন্দোলন ভুয়া। বিপুল দেবরায়, আরটিভি, ঢাকা। সাইবার জগতে তৎপরতা থাকলেও দেশে আর কখনোই জঙ্গি উত্থানের সুযোগ নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। সকালে হলি আর্টিজান হামলার 8 বছরে গুলশানে নিহতদের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন তানভীর সুমন।
ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় ৮ বছর আগে হোলি আর্টিজনে নৃশংসভাবে হত্যা করা হয় ১৭ বিদেশি সহ ২২ জনকে। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে বেলা ১২টায় গুলশানের ৭৯ নম্বর রোডের সেই বাড়িতে আসেন কূটনৈতিকরা। ফুল দিয়ে স্মরণ করেন নিহতদের। সেদিনের সেই পৈশাচিক ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন ২ পুলিশ সদস্য। তাদের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে জঙ্গিবাদ নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক। আমরা সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, আমি বলবো যে আপনি জানেন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানাভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে, বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি। তবে মাথাচাড়া দেওয়ার আর কোনো সুযোগ পাবে না তারা। এ সময় অনলাইনে উগ্রবাদী প্রচারের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা থাকার কথা বলেন ডিএমপি কমিশনার। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে। জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ডিএমপি কমিশনারের দাবি, অন্য দেশের চাইতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সুমন তানভীর, RTV, ঢাকা। দ্বিতীয় দফা বন্যার রেশ না কাটতেই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও সিলেট ও সুনামগঞ্জে প্রবল বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিস বলছে আরও দুদিন সারা দেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এতে দেশের নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার সব নদ নদীর পানি বাড়ার পাশাপাশি সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। নদীর পানি আবার বৃদ্ধি পেয়েছে, এখন আবার কতটুকু বিপদসীমার উপর দিয়ে উঠবে আর কি করবে আমরা এখন তো খুব আতঙ্কের মধ্যে আছি। গুছাইতে আবার বন্যার পানি তো ডাক করি ভাইতেছে না, খাইতে পাইতেছে না, রানতেও পারেন না, এখন কত কষ্ট তারা দিন যায়। এই যে পানি আনি হয় এগুলো তো মনে হয় আমরা সাহায্য পাই না, কিছু পাই না, এই পানি তৈরি আমরা গড়াগড়ি করি, কষ্ট করি। অব্যাহত বৃষ্টিতে সিলেট জেলায়ও আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে দুর্গতরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেন তাহলে আমরা আজীবনীরা ভুক্তভোগী থাকবো। যারা বসবাস করে তাদের লেগে তো অনেক সমস্যা চলতেছে, বুঝছেন নি ভাই। ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে কোনো সময় বাড়তে পারে বলছে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম। এদিকে আগামী 2 দিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকার পাশাপাশি চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট সহ পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নুসরাত জাহান সিনথি, RTV। দুর্নীতির অভিযোগে আলোচনায় আসা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের চেয়েও ক্লাব প্রেমে এগিয়ে আছেন পরিমণিকাণ্ডে আলোচিত ব্যবসায়ী ও ঢাকা বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার নাসির ইউ মাহমুদ। নাসির ইউ মাহমুদ উত্তরা ক্লাব, বোট ক্লাব ও গুলশান সহ প্রায় 15টি ক্লাবের মেম্বার। আর বেনজির আহমেদ ঢাকা, গুলশান, উত্তরা ও বনানী ক্লাবের মেম্বার। দুজনই কোটি কোটি টাকা খরচ করে এসব ক্লাবের মেম্বার হয়েছেন। অভিজাত এসব ক্লাবে মদের কারবার থাকলেও তা বৈধ বলে দাবি করেন নাসির ইউ মাহমুদ। দেখুন AR বাদলের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এখনও বেশ আলোচনায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তান। অভিযোগ উঠেছে অবসরের মাসখানিক আগে ঢাকা বোট ক্লাব ছাড়াও প্রায় 3 কোটির বেশি টাকা খরচ করে 4টি অভিজাত ক্লাবের মেম্বার হয়েছেন। প্রশ্ন উঠেছে, সরকারি কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে কিভাবে হলেন ক্লাবগুলোর মেম্বার? ঢাকাতে তো অন্যতম ক্লাবগুলো আমার জানা মতে প্রায় সবগুলো মেম্বার হয়েছেন, মানে রিসেন্টলি
বিশেষ করে উনি আইজিপি থাকা অবস্থায়। বনানী ক্লাবের মেম্বার হয়েছেন উনি, গুলশান ক্লাবের মেম্বার, যেটা প্রায় অনেক মূল্যবান, প্রায় 1.5 কোটি এখন হতে অল টুগেদার খরচ লাগে, সেটার মেম্বার হয়েছেন। উত্তরা ক্লাবের মেম্বার হয়েছেন, ঢাকা ক্লাবের মেম্বার বোধহয় আগেই ছিলেন বা রিসেন্ট, তার কিছুদিন আগেই উনি ঢাকা ক্লাবের মেম্বার হয়েছেন। এই মোটামুটি বড় ক্লাব সবগুলোতেই উনি, যেটাকে ভোটার মেম্বার বলে, অর্থাৎ যেটা মেম্বার হতে টাকা পয়সা খরচ করে করতে হয়, সেগুলো সবগুলোই মেম্বার উনি। পরিমণি কাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। পরিমণির মামলায় যাকে মাদকসহ গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিমণি কাণ্ডে আলোচিত নাসির উদ্দিন মাহমুদও ক্লাব প্রেমে হার মানিয়েছেন বেনজির আহমেদকে। বোট ক্লাব সহ নিজেই বহু অভিজাত ক্লাবের সদস্য। বলেন অনেকেই আভিজাত্যের জানান দিতে এইসব দামি ক্লাবের মেম্বার হন। তবে যে উদ্দেশ্য নিয়ে বেনজির আহমেদকে বোট ক্লাবে যুক্ত করা হয়েছিল, পরে তা হতাশায় পরিণত হয়। আমি অলমোস্ট ঢাকার বেশিরভাগ ক্লাবের সাথেই আমি জড়িত, বড় ক্লাব সবগুলোতে সাথেই আমি মেম্বারশিপ আমার আছে। আমি গুলশান ক্লাবের মেম্বার, আমি বাড়িধারা ক্লাবের মেম্বার, আমি অল কমিটি ক্লাবের মেম্বার, আমি বনানী ক্লাবের মেম্বার, আমি ক্যাপিটাল ক্লাবের মেম্বার, আমি ধানমন্ডি ক্লাবের মেম্বার, উত্তরাতে রয়্যাল ক্লাবের মেম্বার, উত্তরা ক্লাবতে আসি, বোট ক্লাবের আছে, তারপরে আপনার মডেল ক্লাবের মেম্বার, লিজেন ক্লাবের মেম্বার। ঢাকার বাইরে আসি চিটং সিনিয়র্স ক্লাবের মেম্বার, বরিশাল ক্লাবের মেম্বার, সিলেট ক্লাবের মেম্বার ঢাকার বাইরে। এটা কোনো বেনিফিট ওইভাবে কিছুই নাই, এটা একটা সম্মান। তিনি দাবি করেন ক্লাবগুলোতে অবৈধ উপায়ে নয়, বৈধভাবেই মদের বেচাকিনা ও পান চলে। চলবে না এখানে আসলে মদ বলেন, অ্যালকোহল বলেন, বার মোস্ট অফ দি ক্লাবেই বার আছে। এটা মোস্ট অফ দি ধরেন এই যে পর্যটন আছে, তারপরে বাংলাদেশের যেসব প্রস্তুতকারক আছে, কেরু সহ, তারপরে হান্টার, এরকম নানান রকম আছে, এইগুলো থেকেই বেশিরভাগ চলে আর কি। এগুলো থেকে না হয় যে বললাম না, যারা সোল এজেন্ট যারা, তাদের কাছ থেকে নেওয়া হয় সাধারণত। তবে ক্লাবগুলোতে মাদকের বাণিজ্য ও কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন সচেতন মহল। আর বাদল, RTV, ঢাকা। মহাসড়ক, সেতু ও ফেরি চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে পদ্মা সেতুতে চলাচলে টোলের বিষয়ে আন্তর্জাতিক চুক্তি মেনে চলতে হবে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সোমবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জনস্বার্থে গত 7 মে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন। রুলটা হচ্ছে এই যে টোলটা নিচ্ছে ওটা কেন ইলিগাল হবে না। আর ডাইরেকশনটা হলো আজকে থেকে এই অর্ডারটা কমিউনিকেট হওয়ার পর থেকে শুধুমাত্র পদ্মা সেতু বাদে রোড, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ব্রিজ সব কিছুতে, এইসব জায়গাতে ফেরি সব কিছুতে টোল নিতে পারবে না এই অর্ডারটা যখন কমিউনিকেশন হবে। আর পদ্মা সেতুর ক্ষেত্রে যেহেতু এটা আন্তর্জাতিক চুক্তি মেনে হয়েছে, পদ্মা সেতুর চুক্তিতে যেটা বলা হয়েছে ওইটা মেনেই টোলের গাড়িগুলো যাতায়াত করবে। মেট্রো রেলের ভাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড NBR এর ভ্যাট বসানোর উদ্যোগকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। জনস্বার্থে মেট্রো রেলের টিকিটের উপর 15% মূল্য সংযোজন কর বসানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে DMTCL কর্তৃপক্ষ। ভ্যাট কার্যকর হলে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকার পরিবর্তে 23 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 100 টাকার পরিবর্তে 115 টাকা হবে। যদি ভ্যাট ইম্পোজ করা হয় তাহলে জনরোষের মুখে পড়বে মেট্রো রেল কর্তৃপক্ষ, এবং আমি বলবো শেখ হাসিনার কাছে আমার আবেদন থাকবে এবং একই সাথে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে এই ভ্যাটটি যেন ইম্পোজ করা না হয়। আরও সময় নিয়ে যদি এই ভ্যাট আরোপ করা হয় তাহলে এটা সবার জন্যই উপকার হবে। আমাদের দেশে যে এখন কর্মসংস্থানের অভাব, আসলে ছাত্রছাত্রীদের চলাফেরা করা ভাড়া বৃদ্ধি করলে অনেক কষ্ট হয়ে যায়। সব জিনিসের তো দাম বেড়ে গেছে, এটা ভাড়া না বাড়াইলে যাত্রীদের জন্য খুব ভালো হবে। এটা যাত্রীদের জন্য একটা কষ্টকর হবে। আজ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন হাতিরঝিল এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা। সকালে হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দিনের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করেন
রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। তিনি জানান, এখন থেকে হাতিরঝিলের নিরাপত্তা গুরুত্ব সহকারে দেখা হবে। রাত 11টার পর কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। হাতিরঝিল থেকে বনানী এবং কালাচাঁদপুর পর্যন্ত ওয়াটার ট্যাক্সি রোড চালুর পরিকল্পনা আছে বলে জানান রাজুক চেয়ারম্যান। মাদকের যে দৌরাত্ম্য আছে সেটার জন্য আমরা স্যার ব্যবস্থা নেব এবং যা যা করণীয় স্যার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সকল পদক্ষেপ এখানে নিব স্যার। যে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং আমি বিশ্বাস করে আপনাদের দিয়েছি যে এই নিরাপত্তার বিষয়টি আপনারা খুব গুরুত্বের সাথে দেখবেন, যে রাত্র 11টার পরে এখানে আমরা কাউকে থাকতে দিব না। ভবিষ্যতে এখান থেকে বনানী কবরস্থান পর্যন্ত যেতে পারবে বোটে, এবং আরেকটা রুট হবে কালাচাঁদপুর পর্যন্ত। এমপি আনারকে হত্যার পর ফয়সাল ও মোস্তাফিজকে ফোন করে কলকাতার ফ্ল্যাটের সব আলামত নষ্ট করার নির্দেশ দেন আখতারুজ্জামান শাহীন। মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে এমন তথ্য দিয়েছে আনার হত্যার অন্যতম এই দুই আসামি। আনারকে হত্যার বিস্তারিত তথ্য দিয়েছেন তারা। অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, রিমান্ডে এ হত্যার আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতেই ঢাকায় আখতারুজ্জামান শাহীনের বাসায় অভিযান চালিয়ে মদ বানানোর ছোট কারখানা সহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। এমপি আনোয়ারুল আজিমকে তারা বাসায় নিয়ে যেয়ে নিচতলায় যেভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে মেরেছে এবং পৈশাচিক কায়দায় লাশটা গুম করার উদ্দেশ্যে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই কাজটি যারাই করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুজন, ফয়সাল শাহজি এবং মুস্তাফিজুর রহমান। তারা তাদের যে কার্যক্রমটা সেটা কিন্তু শিমুল ভুইয়া তার আমাদের কাছে এবং আদালতে 164 সব কিছু তারা বলেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আবারও শক্তি সঞ্চয় করে দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে হারিকেন বেরিল। ক্যাটাগরি 3 থেকে ক্যাটাগরি 4-এ রূপান্তরিত হওয়ার মধ্য দিয়ে অতি বিপজ্জনক হয়ে উঠছে হ্যারিকেনটি। স্থানীয় সময় সোমবার ভোরে হ্যারিকেনটি আঘাত হানতে পারে, এর প্রভাব তৈরি হয়েছে ভূমিধসের আশঙ্কা। বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রানাডা ও টোবাগোয় সতর্কতা জারি করা হয়েছে। বেশি ঝুঁকিতে আছে সেন্ট ভিনসেন্ট, গ্রানাডাইন্স ও গ্রানাডা দ্বীপ। বড় ধরনের বিপর্যয় এড়াতে বাসিন্দাদের দ্রুত সব ধরনের প্রস্তুতি শেষ করার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন। বর্তমানে হারিকেনটি আটলান্টিক মহাসাগরে বার্বাডোসের 250 মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে বড় পরাজয়ের মুখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট। বুথ ফেরত জরিপে ম্যাক্রোর এনসেম্বল জোট 23% ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে। অন্যদিকে 34% ভোট পেয়ে শীর্ষস্থান দখল করতে যাচ্ছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। আর 29% ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। রোববার পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট হয়। ইপসোস সহ 4টি সংস্থার বুথ ফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 7 জুলাই। গাজার গুজাইয়ায় ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। গেল 24 ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে 43 ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও 111 জন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 24 ঘন্টায় গাজার 3টি পরিবারের বিরুদ্ধে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনায় এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেক মানুষ। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে অস্ট্রেলিয়ার মেলবর্নে বিক্ষোভ করছে হাজারো মানুষ। এদিকে মেলবর্নের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের 18 সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খেলার খবর। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের হাই ভোল্টেজ ম্যাচে রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। জার্মানির ডুসেলডর্ফ এরিনায় ম্যাচটি শুরু হবে রাত 10টায়। বেলজিয়ামের বিপক্ষে ইউরোর রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ ম্যাচে 2018 বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি করতে চায় ফরাসিরা। আর পরিসংখ্যানকে পুঁজি করে শেষ 8-এর টিকিট কাটতে চায় বেলজিয়াম। এদিকে শেষ 16-র আরেক ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া। রাত 1টায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট এরিনায় মুখোমুখি হবে দুই দল। নাজমুস সাকিবের রিপোর্টে এর বিস্তারিত।
জার্মানির ডেসেলডোর্ফে ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16-এর ম্যাচে রাতে মুখোমুখি হবে বেলজিয়াম ও ফ্রান্স। গ্রুপ পর্বে এই দুই দলের কোনোটি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এবার তাই আত্মবিশ্বাসী জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটাটাই মূল লক্ষ্য ফিফা র্যাঙ্কিংয়ে উপরের সারিতে থাকা দুই দলের। সব ধরনের ফুটবল আসর মিলিয়ে এখন পর্যন্ত ৭৫ বার বেলজিয়ামের মুখোমুখি হয়েছে ফরাসিরা, যেখানে ২৬ জয়ের বিপরীতে হার এসেছে ৩০ ম্যাচে। ড্র নিয়ে শেষ হয়েছে ১৯ ম্যাচ। তবে হিসেবের খাতায় বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের বড় সাফল্যটা এসেছিল ২০১৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে লুকাকুদের হতাশ করে ফাইনালের টিকিট কেটেছিল এমবাপ্পে বাহিনী। আর সেখান থেকেই আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগাতে চায় দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে সেরা ৮-এ যাওয়ার দৌড়ে পিছিয়ে থাকতে চায় না বেলজিয়ামও। এখন পর্যন্ত ইউরো শিরোপা ছুঁয়ে না দেখা ডি ব্রুইন, লুকাকুরা এবার শিরোপার পথে এগিয়ে যেতে বদ্ধপরিকর। তাই ফরাসিদের বিপক্ষে জয় নিয়ে জানান দিতে চায় নিজেদের শক্তিমত্তার। এদিকে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে শেষ ১৬-র আরেক ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে লড়বে পর্তুগাল। সেরা ৮-এ যাওয়ার মিশনে স্লোভেনিয়ার রক্ষণ দেয়াল ভেদ করাটাই বড় চ্যালেঞ্জ ক্রিশ্চিয়ানো রোনালদোর বাহিনীর জন্য। কেননা এবারের আসরে রক্ষণ দৃঢ়তার দিক থেকে সেরা দলগুলোর মাঝে জায়গা করে নিয়েছে স্লোভেনিয়া। তবে সেরা ৮ নিশ্চিত করতে রোনালদো, ফার্নান্দেজদের ধৈর্য নিয়ে খেলার বার্তাই দিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। কোচের পরামর্শকে কাজে লাগিয়ে জার্মানের ফ্র্যাঙ্কফুর্টে শেষ হাসিতে হাসতে চায় সেলেসাওরা। নাজমুস সাকিব, RTV। লাস্ট ম্যান স্ট্যান্ডিংস। LMS ক্রিকেট বিশ্বকাপ জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল। দুপুরে নাইরোবি থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারা। জাতীয় দল ও পেশাদার ক্রিকেটের ব্যর্থতার মধ্যে LMS দলের বিশ্বজয় অ্যামেচার ক্রিকেটের জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করেন দলটির অধিনায়ক। অরণ্য গফুরের রিপোর্ট। ফ্লাইট ১ ঘন্টা দেরি ও ইমিগ্রেশনের ১.৫ ঘন্টার ঝামেলা পেরিয়ে শাহজালালের ২ নম্বর সাধারণ টার্মিনাল দিয়ে বেরিয়ে আসেন লাস্টম্যান স্ট্যান্ডস বা LMS ক্রিকেট দলের খেলোয়াড়রা। ৬ ঘন্টার ফ্লাইট ও ২.৫ ঘন্টার এই অব্যবস্থাপনা সত্ত্বেও তৃপ্তির হাসি সবার চোখে মুখে। পরিবারের সদস্য ও LMS ক্রিকেট নিয়ে কাজ করা দু-একজন সংগঠক বরণ করেন চ্যাম্পিয়নদের। দেশকে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা এনে দেয়ায় দারুণ উচ্ছ্বসিত তারা। আর এই ফার্স্ট টাইম আমরা এখানে পার্টিসিপেট করলাম এবং চ্যাম্পিয়ন হলাম এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্লেয়ার টিম যারা ছিল তাদেরকে হারিয়েছি। ন্যাশনাল টিম ইজ অলওয়েজ আওয়ার ন্যাশনাল টিম। আমাদের ন্যাশনাল টিম এখন খারাপ করছে, দ্যাটস মিন উই শুড নট কম্পেয়ার দিস টু টিম। যে অ্যামেচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট আর প্রফেশনাল ইজ অলওয়েজ ডিফারেন্ট। সো আজকে তারা খারাপ করছে, আমাদেরকে তাদের অবশ্যই পাশে থাকা উচিত। ১২ দল নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসে LMS ক্রিকেট বিশ্বকাপ, যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। বিভিন্ন পেশা থেকে এসে একটি দল হওয়ার প্রক্রিয়া মোটেই সহজ ছিল না। ৩ ঘন্টা সারাদিন অফিস করে ৩ ঘন্টা জার্নি করে দেন প্র্যাকটিসে আসতো, দেন আবার তার বাসায় যেতে যেতে রাত ২টা বাজতো। এরকমও আছে, আমাদের নাভেদ ভাই আছে, ঠিক আছে, আমাদের নয়ন আছে টঙ্গী থেকে এসে ধানমন্ডি আসতো, এসে সে হচ্ছে প্র্যাকটিস করতো। সো আসলে আমার কাছে মনে হয় এই ডেডিকেশনটা, এই প্যাশনটা, এই ট্রু ইন্টেনশনগুলো, আসলে এই জিনিসগুলোই আসলে আমাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য অনেক হেল্প করছে। পেশাদার হোক বা অ্যামেচার, দেশের নামে যে কোনো অর্জনই উপভোগ্য বলে মনে করেন LMS ক্রিকেটাররা। অরণ্য গফুর, RTV, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স পর্যালোচনা করতে মঙ্গলবার বোর্ড মিটিং করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। দুপুরে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের BCB CEO নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, প্রতি বিশ্বকাপের পরই এমন আলোচনা হয়ে থাকে। তার ধারাবাহিকতায় এবারও বিশ্বকাপে বাংলাদেশ দলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে থাকবে অধিনায়ক, কোচ সহ নানা বিষয়ে আলোচনাও। বাংলাদেশে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপ এবং পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের বিষয়েও আলোচ্য সূচিতে থাকছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন BCB CEO। আমাদের যে প্রজেক্টটা রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, এগুলো দিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার, সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে। এর বাইরে এটাও একটা স্ট্যান্ডার্ড যে বাংলাদেশ দল কোনো ICC মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ACC কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে
আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।